আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি নাদিরা আশরাফ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এইচএসসির অটো পাসের ফল প্রকাশে বিল পাস, বিশ্ববিদ্যালয়ে হবে ভর্তি পরীক্ষা, দশম ও দ্বাদশ শ্রেণী ছাড়া একদিন করে ক্লাস নেওয়ার পরিকল্পনা। ভারত থেকে কাল আসছে 50 লাখ ডোজ করোনার ভ্যাকসিন, $3 করে কেনা টিকায় 80 সেন্ট করে পাবে বেক্সিমকো, জানালেন পাপন। মানুষের আস্থার জন্য সবার আগে প্রধানমন্ত্রীকে টিকা নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের, জোর করে কাউকে দেয়া হবে না, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। চট্টগ্রামের মতো ভোটের পরিবেশ যুক্তরাষ্ট্রেও ছিল না, দাবি সিইসি নুরুল হুদার, বললেন নির্বাচনের চেয়ে জীবন অনেক দামি। স্ত্রীর সাথে কয়েদির একান্তে সময় কাটানোর ঘটনায় এবার কাশিমপুরের জেল সুপার ও জেলার প্রত্যাহার, লাখ টাকা উৎকোচের অভিযোগ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা সংশোধন সহ 3টি বিল সংসদে পাশ হয়েছে। শিগগিরই ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। স্কুল খুললেও দশম ও দ্বাদশ শ্রেণীর ক্লাস নিয়মিত হবে, পাশাপাশি অন্যদের সপ্তাহে একদিন ক্লাস নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। করোনার কারণে 2019 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি, তাই জেএসসি ও জেডিসি এবং এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে অটো পাস দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। মঙ্গলবার আইনের সংশোধনী আনতে বিষয়টি সংসদে উপস্থাপন করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। যাচাই বাছাইয়ের পর পাশ হলো উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা সংশোধন বিল 2021। ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অ্যামেন্ডমেন্ট বিল 2021 সংসদে পাশ হলো। এখন ফল প্রকাশের পর শিগগির ক্লাস শুরু হবে বলে সংসদকে জানান শিক্ষামন্ত্রী। জাতীয় পরামর্শ কমিটি আছে, তাদের সঙ্গে তাদের পরামর্শ অনুযায়ী আমরা কোন দিন থেকে খুলব সেটি আমরা ঘোষণা করব। এবং যখন খুলব আমাদের চিন্তাটি হচ্ছে যে যাদের এসএসসি এবং এইচএসসি আছে 2021 সালের, আমি একটু আগেই বলেছি যে তাদের অ্যাভারেজ ভার্সন, একটা অ্যাভারেজ কারিকুলামের ওপরে পরীক্ষা হবে। সেই ক্ষেত্রে তাদেরকে আমরা প্রতিদিন, শুধুমাত্র দশম এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তারা প্রতিদিন ক্লাস করবেন, আর অন্যান্য যে ক্লাসগুলো তারা সপ্তাহে হয়তো এই প্রাথমিক পর্যায়ে একদিন করে আসবেন। অটো পাস হলো বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে পরীক্ষা থাকবে বলেও জানান শিক্ষামন্ত্রী। ভর্তির ক্ষেত্রে পরীক্ষা নেওয়া হবে এবং সেটি আমরা আশা করছি গুচ্ছ পদ্ধতিতেই হবে। এখন পর্যন্ত মাত্র 4টি বিশ্ববিদ্যালয় ছাড়া বাকি সকল বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে তারা পরীক্ষা নেবার ব্যাপারে সম্মত হয়েছে। রবিবার সংসদে বাংলাদেশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশোধন বিলও পাশ হয়। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। এবং ভারতের সাথে চুক্তির 50 লাখ ডোজ করোনা ভ্যাকসিন দেশে পৌঁছবে কাল সোমবার সকাল 11:30টায়। $3 করে কেনা প্রতি ডোজ থেকে 80 সেন্ট মুনাফা পাওয়ার কথা বলছে ফার্মাসিউটিক্যাল কোম্পানি বেক্সিমকো। সরকারের কাছ থেকে প্রতি ডোজে $1 করে মুনাফার দাবি করেছিল কোম্পানিটি। রোববার গুলশানের নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বেক্সিমকো ফার্মার এমডি নাজমুল হাসান পাপন। ভারত থেকে আসা ভ্যাকসিন গ্রহণের পর ইন্সপেকশন করে ওয়্যারহাউস থেকে সুবিধামতো সময়ে 64 জেলার সিভিল সার্জনদের কাছে পৌঁছানো হবে বলে জানান তিনি। আগামী 2 মাসের মধ্যে 1 কোটি ডোজ ভ্যাকসিন আনার পরিকল্পনা রয়েছে কোম্পানিটির। পর্যায়ক্রমে বেক্সিমকো নিজেই জনসন ও নোভাভ্যাক্সের ভ্যাকসিন আনার পরিকল্পনা করছে বলে সংবাদ সম্মেলনে জানান পাপন। এটা তো এইখানেই মানুষের কনফিউশন, ভাবছে আমাদের ভাই আমরা না, কিন্তু সরকার ডাইরেক্ট ওদের সাথে প্রাইস ঠিক করেছে। যারা প্রাইভেট মার্কেটে তারা যে দামে ইম্পোর্ট করে এটার সাথে 20%-এর মতো তারা একটা মার্কআপ পায়, এটাই তার লাভ। তাহলে 80 সেন্টের মতো আমরা এমনি পেয়ে যাব এবং কোনো দায়িত্ব নেই, কোনো কাজ নেই। এই শর্ত মেনে $1 কেউ এই রিস্ক নিবে বলে আমার মনে হয় না। আপনি যদি ফাইজারেরটা নেন, মডার্নারটা নেন, ইটস মোর দেন 90%। অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকাটা নেন, তাহলে এটা 62-70%। এইটা কার্যকারিতা, এফেক্টিকেসি ওই দুটার চেয়ে কম। সাইড এফেক্টস ফাইজার এবং মডার্না দুটাই হচ্ছে এমআরএনএ ভ্যাকসিন। এমআরএনএ ভ্যাকসিন পৃথিবীতে এর আগে কখনো আসেনি। সরকার ঠিক করেছে এটা ফ্রি দিবে এবং এইটা নিয়ে যদি কারো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় সেটাও সরকার দেখবে।
মহামারী করোনা ভাইরাসের টিকা দিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল টিকা কেন্দ্রগুলোর প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঢাকা মেডিকেলে 4টি বুথ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে 8টি বেড স্থাপন করা হয়েছে। 27 জানুয়ারি কুর্মিটোলা হাসপাতালে একজন নার্সকে টিকা দেওয়ার মাধ্যমে এই কার্যক্রম শুরু হবে। এই প্রসঙ্গে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহসান জানিয়েছেন, হাসপাতালের নিচ তলায় টিকা কেন্দ্র তৈরি করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারের নিচ তলায় করোনা টিকার জন্য 8টি বেড বসানো হয়েছে। প্রতিটি বেডেই অক্সিজেনের ব্যবস্থা রয়েছে। 28 জানুয়ারি ঢাকা মেডিকেলে জরুরি বিভাগের নিচতলায় 4টি বুথে টিকা দেওয়া শুরু হবে। প্রথম দিন স্বাস্থ্যকর্মী, চিকিৎসক সহ হাসপাতাল সংশ্লিষ্টদের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক। 50 থেকে 100 জনের আমরা টিকা দেওয়ার চেষ্টা করছি। সেটা আমরা যারা নেবেন তাদের নামের তালিকা আমরা করছি, যেটা একটা সফটওয়্যারের মাধ্যমে আসার কথা আমাদের কাছে। তো সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের আশা করি আমাদের এখন পর্যন্ত কোনো সমস্যা নেই, আমরা পুরোপুরি প্রস্তুত। করোনা টিকা প্রয়োগের প্রস্তুতি প্রায় চূড়ান্ত করেছে স্বাস্থ্য বিভাগ। এজন্য অ্যাপ ভিত্তিক নিবন্ধন প্রক্রিয়ার প্রস্তুতি শেষ পর্যায়ে। এছাড়াও টিকা নিতে আগ্রহীদের নাম নিবন্ধনে থাকছে বিকল্প পদ্ধতি। প্রথম মাসেই বিতরণ করা হবে 50 লাখ টিকা। ভারতের উপহারের 20 লাখ টিকা এরই মধ্যে দেশে এসে পৌঁছেছে। পাইপলাইনে আছে সেরাম ইনস্টিটিউট থেকে কেনা 3 কোটি ডোজও। আগামী 27 জানুয়ারি স্বাস্থ্যকর্মীদের টিকাদানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে টিকাদান। সেই সাথে জনসাধারণকে টিকা দেওয়ার নীতিমালাও প্রায় চূড়ান্ত করেছে স্বাস্থ্য বিভাগ। টিকা প্রাপ্তির ক্ষেত্রে প্রথম ধাপ নিবন্ধন। কি প্রক্রিয়ায় নাম নিবন্ধন করা হবে তা নিয়ে কিছুটা ধোঁয়াশা থাকলেও সরকারের সংশ্লিষ্ট বিভাগ বলছে এজন্য অনলাইন ভিত্তিক শক্তিশালী অবকাঠামো তৈরি করছে আইসিটি বিভাগ। 2-1 দিনের মধ্যেই এটি স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করা হবে। প্রোগ্রামার, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার তাদের একটা স্ট্রং গ্রুপ আছে। তারা এই ডাটাবেজের যে অ্যাপসটি এবং যে প্ল্যাটফর্মটি ওনারা পরিকল্পনা করেছেন। একটি সুন্দর মত বিনিময়ের মাধ্যমে এই অ্যাপসটি ডেভেলপ করা হয়েছে। প্রথম মাসে টিকার আওতায় আসবে 4,52,000 স্বাস্থ্যকর্মী, 2,10,000 মুক্তিযোদ্ধা, সামরিক বাহিনীর 1,80,000 সদস্য, 25,000 সরকারি কর্মকর্তা, স্থানীয় সরকারের বিভিন্ন ধাপের প্রায় 1 লাখ জনপ্রতিনিধি ও 25,000 গণমাধ্যম কর্মী। এছাড়াও প্রথম ধাপের টিকার আওতায় আসবে সরকারের জরুরি সেবা বিভাগে নিয়োজিত কর্মীরা। সেটা ফাইনালাইজ আছে। ঢাকা মেট্রোপলিটন শহরে যে বড় 5টা হাসপাতাল আছে, ঢাকা মেডিকেল, মুগদা মেডিকেল, আমাদের এখানে কুয়েত মৈত্রী আছে এবং কুর্মিটোলা, এর বাইরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, এই জায়গাতে 400 থেকে 500 মানুষকে টিকার আওতাধীনে করা হবে এবং এই টিকাগুলো বেশি করে দেওয়া হবে হচ্ছে আবার হেলথ কেয়ার ওয়ার্কার অথবা ফ্রন্ট লাইনে যারা কাজ করেছেন তারা। তবে চূড়ান্তভাবে টিকা প্রয়োগের আগে এ নিয়ে নেতিবাচক ধারণা দূর করতে যথাযথ সরকারি ভূমিকা নেওয়ার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মোস্তাক হোসেনের। কিছু মানুষের মধ্যে তো একটা প্রশ্ন আছে, প্রশ্ন থাকাটাও কিন্তু খুব ভালো। প্রশ্ন এবং সন্দেহ নিরসন করবার পরে যদি সিদ্ধান্ত কেউ নেয় সেটি হবে পাকাপোক্ত সিদ্ধান্ত। কাজে এই ভ্যাকসিনের আগ্রহ যেমন আছে এবং তেমনিভাবে পাশাপাশি আমাদের মানুষের বিভিন্ন প্রশ্নেরও অবশ্যই একটা সমাধান বা জবাবটা দিয়ে এগোতে হবে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী 18 বছরের নিচে এবং গর্ভবতীদের টিকা দেওয়া হবে না। এর বাইরে সবাইকে 192 দিনের মধ্যে টিকার আওতায় আনার পরিকল্পনা স্বাস্থ্য বিভাগের। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। দেশবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একটি স্বার্থান্বেষী মহল করোনা টিকা নিয়ে অপপ্রচার করছে বলেও অভিযোগ করেন তিনি। আর তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ভারত বিরোধিতা করে দেশের উন্নয়ন হবে না। যারা ভারত বিরোধিতা করেন তারাই গোপনে আঁতাত করেন বলেও অভিযোগ তার। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে অংশ নেন। এ সময় তিনি বলেন, দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চায় শেখ হাসিনা অনন্য নজির স্থাপন করেছেন। দেশব্যাপী পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে এরই মধ্যে দলের অবস্থান স্পষ্ট করা হয়েছে। একটি বড় রাজনৈতিক দল টিকা সংগ্রহের আগে থেকেই টিকা ব্যবস্থাপনায় দুর্নীতির কল্পিত অভিযোগ করছিল। এখন টিকার ব্যবস্থা নিয়ে তারা মিথ্যাচার শুরু করেছে। বিএনপির কল্পিত অভিযোগ এবং টিকা নিয়ে অপপ্রচার এক সূত্রে গাঁথা।
বিএনপি করোনাকালে অসহায় মানুষের পাশে না দাঁড়িয়ে ন্যাক্কারজনক রাজনীতি করেছে। এদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তীতে ঢাকার সিরডাপ মিলনায়তনে আলোচনা সভা, চিত্র প্রদর্শনী, সুভাষ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন হয়। এতে অংশ নিয়ে তথ্যমন্ত্রী বলেন, করোনার ভ্যাকসিন পাওয়া নিয়ে অপপ্রচার করেছিল একটি গোষ্ঠী, কিন্তু বাংলাদেশের মানুষ ভ্যাকসিন পাচ্ছে সঠিক সময়ে। বাংলাদেশে অনেক অপপ্রচার করা হয়েছিল, যে একটি ভুল সংবাদের প্রেক্ষিতে বলা হয়েছিল বাংলাদেশ সঠিক সময়ে করোনা ভ্যাকসিন পাবে না। সেই ভুল সংবাদকে মিথ্যা প্রমাণিত করে ভারতের পক্ষ থেকে সঠিক সময়েই, অর্থাৎ জানুয়ারি মাসে আমরা বলেছিলাম আমরা করোনা ভ্যাকসিন জানুয়ারি মাসে পাব, সেই জানুয়ারির মাঝামাঝিতেই আমাদের দেশে ভারত থেকে করোনা ভ্যাকসিন এসছে। এই জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানাই। কিছু মানুষের মূল এজেন্ডা ভারত বিরোধিতা বলেও মন্তব্য করেন ডক্টর হাসান মাহমুদ। আমি আশা করব যারা ভারত বিরোধিতাকেই। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। করোনার ভ্যাকসিনের প্রতি মানুষের আস্থা ফেরাতে সবার আগে প্রধানমন্ত্রীকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, বেসরকারিভাবে আমদানির অনুমতি দিলে সরকারি টিকা চুরি হবে ও নকল হবে। ২৪ জানুয়ারি গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে নাগরিক ঐক্য। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সরকার মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, করোনাকে গুরুত্ব না দিয়ে তারা ব্যস্ত অন্য কাজে। এই ভ্যাকসিন নিয়ে মানুষের যথেষ্ট রকমের সন্দেহ আছে, এবং সেটা ওই যে আপনার গিফট হিসাবে এসছে, উপহার হিসেবে এসছে, সেগুলো নিয়ে মানুষ অনেক কথা বলছে। আমার প্রস্তাব যে মানুষের এই যে আপনার সন্দেহ, মানুষের যে অনাস্থা, এগুলো দূর করার জন্য পৃথিবীর অন্যান্য সভ্য দেশগুলোতে যা করেছে, যুক্তরাজ্যে কুইন নিজে, রানী নিজে ইঞ্জেকশন নিয়েছেন প্রথম, আপনার রাশিয়াতে পুতিন নিয়েছে, আমেরিকাতে বাইডেন নিয়েছে। আমি বলবো যে প্রধানমন্ত্রী, আজকে আপনি প্রথম টিকাটা নিন, নিয়ে মানুষকে বলেন যে এটাতে ভয়ের কিছু নেই। অনুষ্ঠানে বেসরকারি খাতে টিকা আমদানি বিরোধিতা করেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। বেসরকারি খাতে টিকা আমদানি সরকার অত্যন্ত ভুল কাজ করছে। বেসরকারি খাতে টিকা হলে এই জাতীয় যে জিনিসের দাম বেশি হয় সেই জিনিসের ভেজাল হয়, নকল হয়। এই বেসরকারি টিকায় কী হবে? সরকারি টিকা চুরি হবে। ১ নম্বর, সরকারি টিকা চুরি হবে, এই টাকায় তারা বিক্রি করবে। দ্বিতীয়ত, এটা যে কেরানীগঞ্জের যে পানি ভরে দেবে না অথবা মুরগির টিকা দেবে না, তার কোনো গ্যারান্টি আপনাদের নাই। সরকারের দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। নিজেরা ঝগড়া করে একজন আরেকজনকে দুর্নীতিবাজ বলেন, চোর বলেন, ডাকাত বলেন এবং রাজাকার বলেন। আমরা বললেই মামলা, দেবতাদের বেলা লীলা খেলা, পাপ খালি আমাদের বেলা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। করোনার ভ্যাকসিন বাধ্যতামূলক নয়, কাউকে জোর করে ভ্যাকসিন দেয়া হবে না বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। জানান, মন্ত্রী সচিবদেরও ভ্যাকসিন দেয়া হবে, আগে দেয়া হবে ফ্রন্টলাইনারদের। সরকার করোনার অ্যান্টিবডি টেস্টের অনুমতি দিয়েছে বলেও জানান মন্ত্রী। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা ৩ কোটি ভ্যাকসিনের প্রথম চালানে ৫০ লাখ ডোজ দেশে পৌঁছবে সোমবার। এ নিয়ে রবিবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন মন্ত্রী জাহিদ মালিক। জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন মেনে টিকা প্রয়োগের প্রস্তুতি শেষ পর্যায়ে। আমরা এখন থেকে অ্যান্টিবডি টেস্ট করার জন্য অনুমোদন দিয়ে দিচ্ছি। বাংলাদেশে ভ্যাকসিন কারো জোর করে প্রয়োগ করা হবে না এবং ভ্যাকসিন স্বাধীনভাবে নিবে। মন্ত্রী আরও বলেন, এই ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া খুব সামান্য। এ নিয়ে নেতিবাচক মন্তব্য করা থেকে সবার বিরত থাকা উচিত। ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই সামান্য, হয় একটু মাথা ব্যথা হয় বা জ্বর হয়। আমরা আগে ফ্রন্টলাইন ওয়ার্কারদেরকে দিব এবং যারা ভলান্টিয়ার করবে, তারপরে আমরা সকলেই নিব, আমরাও নিব। দাতা সংস্থাগুলো ভ্যাকসিন কিনতে $180 কোটি বাংলাদেশে বিনিয়োগ করতে চায় বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। মার্কিন নির্বাচনেও চট্টগ্রাম সিটি নির্বাচনের মতো পরিবেশ ছিল না বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। চট্টগ্রামের নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময়ের সময় তিনি এই দাবি করেন। চট্টগ্রাম সিটি নির্বাচনে সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন তিনি। রবিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম সিটি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন সিসি নুরুল হুদা। বলেন, প্রতিদ্বন্দ্বীদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা কাম্য নয়। নির্বাচনী সহিংসতায় ক্ষোভ প্রকাশ করে তিনি প্রার্থীদের শান্ত থাকারও পরামর্শ দেন। বিকালেও নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার। পরে সাংবাদিকদের বলেন, ইভিএমে ভোট হবে পুলিশ প্রহরায়। নির্বাচনে হার জিত কেবলমাত্র ভোটারদের পছন্দ অপছন্দের বিষয়। চসিক নির্বাচন প্ররোচনায় তার প্রতিফলন হয়েছে, যেমনটি সদ্য অনুষ্ঠিত আমেরিকান নির্বাচনে কিন্তু ঘটেনি। এটা আমার উপলব্ধি। চট্টগ্রাম সিটি নির্বাচনে হতাহতের ঘটনা ঘটেছে, সেটা কখনো কাম্য হতে পারে না, কারণ এটা জীবন অত্যন্ত মূল্যবান। চট্টগ্রাম সিটি নির্বাচনের বাকি মাত্র আর 2 দিন। শেষ দিকের প্রচারণায় মুখর বন্দর নগরী চট্টগ্রাম। নির্বাচন পূর্ব সহিংসতায় উদ্বিগ্ন স্থানীয়রা। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট, ক্যামেরায় আলী আকবর। ভোটারদের দুয়ারে চষে বেড়াচ্ছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীরা। প্রচারণার শেষ সময়েও পরস্পরের বিরুদ্ধে চলছে অভিযোগ পাল্টা অভিযোগ। রবিবার সকালে মহানগরীর জামালখান এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। এ সময় বিএনপি সন্ত্রাস করছে বলে অভিযোগ করেন। ওই বোমাবাজ, ওই অগ্নিসন্ত্রাস বাংলাদেশের মানুষ ভালো করে চিনে, চট্টগ্রামের মানুষও ভালো করে চিনে। তাই ওদের আর চট্টগ্রামের মানুষ স্থান দেবে না। ডুবন্ত তরি এখন খড়কুটা নিয়ে এরা বাঁচতে চায়, অভিযোগ দেবে। এদিকে বিকালে মহানগরীর দেওয়ানবাজার এলাকায় গণসংযোগের সময় পাল্টা অভিযোগে বিএনপির ডাক্তার শাহাদাত হোসেন বলেন, সন্ত্রাসের উপর ভর করেছে আওয়ামী লীগ। সরকার, দলীয় ক্যাডার, পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন আজকে আমাদের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করছে, মিথ্যা সাজানো মামলা দিচ্ছে, ঘরে ঘরে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করছে। আমি বলতে চাই প্রশাসনের ভাইদেরকে, ইসিকে বলতে চাই, অনতিবিলম্বে এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করুন। এদিকে প্রার্থীদের সহনশীল হওয়ার পরামর্শ সুশীল সমাজের। উত্তাপটা বেড়ে গেছে, এখন সেই উত্তাপটা কমানোর জন্য উভয় পক্ষকে অনেক বেশি সহনশীল হতে হবে। সহনশীল যাদের যত বেশি ক্ষমতা আছে তাদের তত বেশি সহনশীল হতে হবে। বুধবার ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভোট গ্রহণ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। কাশিমপুর কারাগারে কয়েদির নারী সঙ্গের ঘটনায় এবার সিনিয়র জেল সুপার রত্না রায় ও জেলার নূর মোহাম্মদ মৃধাকে প্রত্যাহার করা হয়েছে। তদন্তের স্বার্থে অভিযুক্তদের সদর দপ্তরে যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মমিনুর রহমান মামুন। কারাগারে নানা অপরাধ অনিয়মের কথা লোকমুখে শোনা গেলেও এবার বাস্তবে দেখা গেল কাশিমপুর কারাগারে। করোনাকালে কয়েদিদের সাথে স্বজনদের সাক্ষাৎ নিষিদ্ধ থাকলেও হলমার্ক কেলেঙ্কারিতে সাজাপ্রাপ্ত তুষার স্ত্রীর সাথে একটি কক্ষে একান্তে সময় কাটিয়েছেন। খোদ সিনিয়র জেল সুপারের উপস্থিতিতেই তুষারকে সহযোগিতা করেছেন ডেপুটি জেলার, যা ধরা পড়ে সিসিটিভির ক্যামেরায়। জেলা প্রশাসক বলছেন, সিসি ফুটেজে রুমের ভেতরকার ছবি ধরা না পড়লেও তদন্ত মিলেছে ঘটনার সত্যতা। কমিটি তাদের তদন্ত কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন করেছে এবং তারা খুব শীঘ্রই আমাদের কাছে প্রতিবেদন দাখিল করবেন। তদন্ত প্রতিবেদনে যে সুপারিশ থাকবে এবং যে ফাইন্ডিংস থাকবে সেই অনুপাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা মন্ত্রণালয়কে অনুরোধ করব। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মমিনুর রহমান মামুন।
কাশিমপুর এক কারাগারের সিনিয়র জেল সুপার রত্না রায়, জেলার নূর মোহাম্মদ মৃধা কে প্রত্যাহার করে সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। কারাগারে কয়েদি নারী সঙ্গের গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে তদন্ত কমিটি। প্রতিবেদন হাতে পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন কারা কর্তৃপক্ষ। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। কারাগারে নারীর সঙ্গে সময় কাটানোর সুযোগ পেতে কাশিমপুর জেলখানার 2 কর্মকর্তা ও কয়েক কর্মচারীকে ঘুষ দিয়েছিলেন হলমার্কের মহাব্যবস্থাপক তুষার আহমদ। এই ভাগ হিসেবে জেলার নূর মোহাম্মদ মৃধা পেয়েছেন 1 লাখ আর 25,000 টাকা পেয়েছেন ডেপুটি জেলার মোহাম্মদ সাকলায়েন। এছাড়া সার্জেন্ট ইন্সট্রাক্টর, গেট সহকারী, প্রধান কারারক্ষী নিয়েছেন 5,000 টাকা করে। কারা মহাপরিদর্শকের কাছে দেওয়া জ্যেষ্ঠ জেল সুপার রত্না রায়ের প্রতিবেদনে একথা উল্লেখ করা হয়েছে। তবে ঘটনার দিনের ভিডিও ফুটেজে রত্না রায়ের সম্পৃক্ততা দেখা গেলেও প্রতিবেদনে এই কর্মকর্তা নিজের কোনো দায় বা অবহেলার কথা উল্লেখ করেননি। রত্না রায় এই ঘটনার মূল হোতা হিসেবে দায়ী করেছেন জেলার নূর মোহাম্মদ মৃধাকে। তিনি বলেছেন, জেলার নূর মোহাম্মদ মৃধার অনুমতি নিয়ে পুরো ঘটনায় জড়িত ছিলেন কাশিমপুরের ডেপুটি জেলার মোহাম্মদ সাকলায়েন। ওই দিনের দায়িত্বরত ডেপুটি জেলার ও কারারক্ষীদের জবানবন্দি নিয়ে প্রতিবেদনটি তৈরি করেছেন দাবি করলেও জেলারের জবানবন্দি নেননি রত্না রায়। সামগ্রিক বিষয়টি ওয়াকিটকির মাধ্যমে না বলে গোপনীয়তা রক্ষার স্বার্থে মোবাইল ফোনে হওয়ায় কেউ জানতে পারেনি। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, করোনার সময় সরকারের দেয়া প্রণোদনা অর্থনীতিকে গতিশীল রেখেছে, কিন্তু এর সঠিক ব্যবহার নিয়ে নানা প্রশ্ন রয়েছে। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে তিনি কথা বলেন। গৃহহীনদের ঘর দেওয়ার প্রকল্পটি বিশ্বের রোল মডেল উল্লেখ করে এর পরিধি আরও বাড়বে বলে জানান মন্ত্রী। শিল্প খাতে করোনার অভিঘাত মোকাবিলায় সরকারি উদ্যোগ বিষয়ক ছায়া বিতর্কের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এতে সরকারি দল হিসেবে অংশ নেয় ঢাকা কমার্স কলেজ, আর বিরোধী দল ছিল ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ। অনুষ্ঠানের 10 দফা সুপারিশ তুলে ধরে ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান বলেন, বড় শিল্পের মালিকরা এই প্রণোদনার টাকা নিয়ে অন্য কাজে ব্যয় করেছে। প্রণোদনার ব্যবহারের ক্ষেত্রে সরকারের নজরদারি যথেষ্ট ছিল না। এই প্রণোদনা প্যাকেজগুলো কি আসলে নির্দিষ্ট জায়গায় যাদের জন্য প্রয়োজন তারা কি পেয়েছে নাকি তারা পায়নি, এই জায়গায় কিন্তু প্রশ্ন তৈরি হয়। করোনার অভিঘাতের সময় যে সকল কলকারখানার মালিক, শিল্প প্রতিষ্ঠান মালিকরা সরকারের বিশেষ প্রণোদনা প্যাকেজের ঋণ গ্রহণ করেছে, সেই ঋণটা যে কারণের জন্য প্রদান করা হয়েছে সেই কারণে তারা ব্যবহার করেছে কিনা সেটা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে খতিয়ে দেখবার জন্য আজকে আমি অনুষ্ঠানের মধ্যে দিয়ে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে দাবি করতে চাই। অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী বলেন, প্রণোদনা কোনো ক্ষতিপূরণ নয়, তবে প্রণোদনা যাই দেওয়া হয়েছে তা সঠিকভাবে ব্যবহার হয়নি বলে মন্তব্য করেন তিনি। প্রণোদনা আমি যাই দিলাম না কেন সেটা কিন্তু ব্যবহারটা যথাযথ হয়নি, ফ্লোটা প্রবাহটা যথাযথ হয়নি, স্বীকার করবো। এই সেবিরও নিম্নে যারা আছেন তাদের অনেকের কাছে আমাদের এই প্রবাহ বা টাকা গিয়ে পৌঁছায়, কারণ কি আমাদের ইচ্ছার ভাব নয়। তারা যে সিস্টেমটা আমরা ব্যবহার করেছি ব্যাংকিং খাত, এর সঙ্গেই তাদের পরিচয় অনেকের নেই, সম্পৃক্ততা নেই, কারণ আমাদের ব্যাংকিং চ্যানেলটা অত্যন্ত ফরম্যাল, নিয়মকানুন সেটা ওদের জন্য যথেষ্ট নয়। গৃহহীনদের বাড়ি দেওয়া সরকারের সাহসী উদ্যোগ মন্তব্য করে মন্ত্রী বলেন, এক্ষেত্রেও 2-1টি ভুল ভ্রান্তি হতে পারে, তবে তা সংশোধন করা হবে। 66,000 ফ্যামিলি, এটা বিরাট ব্যাপার। 9 লক্ষ হবে শেষ পর্যন্ত। এই প্রতিটি বাড়ির ইউনিট কস্ট প্রায় 2 লাখ টাকা। এটা তো অনন্য ব্যাপার। ভুল খুঁজে পাবেন, অবশ্যই খুঁজে পাবেন, কিন্তু সার্বিকভাবে এটা অনন্য ব্যাপার। এই দেশ কেন সারা বিশ্বের জন্য আমি বলবো, আমার জানা মতো কোথাও একবারে একসঙ্গে এতগুলো কাজ করা হয়নি। আমরা এটা করেছি, এখানে 2-1টা ভুলভ্রান্তি অবশ্যই হয়েছে, সেটাকে আমরা ক্যারেক্ট করবো, অসুবিধা কিছু নেই। ছায়া বিতর্কে বিরোধী দল ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশকে এ পর্বের বিজয়ী ঘোষণা করা হয়। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ সম্পর্কে আন্তর্জাতিক গণমাধ্যম ও সার্চ ইঞ্জিন গুগলে অনেক নেতিবাচক প্রচারণা রয়েছে। এগুলো দূর করতে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি। করোনা দুর্যোগে ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করায় বেশ কয়েকজন সাংবাদিককে পুরস্কৃত করে আমেরিকার চেম্বার অব বাংলাদেশ অ্যামচেম। এ উপলক্ষে বিকেলে এক ভার্চুয়াল অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের চেয়ে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে হত্যা নির্যাতনের অভিযোগ বেশি। তারপরও বিশ্ব মিডিয়ায় বাংলাদেশকে দুর্ভিক্ষের দেশ, দরিদ্র ও সংঘাতপূর্ণ দেশ হিসেবে তুলে ধরা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাংবাদিকদের দল মতের ঊর্ধ্বে উঠে সংবাদ পরিবেশন করতে হবে। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার বলেন, যুক্তরাষ্ট্র সবসময় গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে। করোনাকালে সংবাদের মাধ্যমে সচেতনতা বাড়ানোর স্বীকৃতি হিসেবে বাংলা ভিশনের স্পেশাল করেসপন্ডেন্ট তাইমুর রশিদ ছাড়াও বেশ কয়েকজন সাংবাদিককে বিজয়ী ঘোষণা করে অ্যামচেম।
ভোজ্য তেলের বাজার চড়ার পেছনে নানা অজুহাত ব্যবসায়ীদের। বাণিজ্যমন্ত্রী বলেছেন, দৌরাত্ম্য কমাতে হবে মধ্যস্বত্বভোগীদের। যতদিন আমদানি নির্ভরতা থাকবে ততদিন তেলের দাম নির্ধারণ করা মুশকিল বলেও মন্তব্য করেন টিপু মুন্সি। তবে আশ্বাস দিয়েছেন রমজানে তেল সহ নিত্যপণ্যের দাম সহনীয় করার। 2 মাসের ব্যবধানে লিটার প্রতি সয়াবিন তেলের দাম বেড়েছে 20 থেকে 25 টাকা। কারণ হিসেবে আন্তর্জাতিক বাজারের দোহাই দিচ্ছেন পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। টালমাটাল ভোজ্য তেলের বাজার কিভাবে স্থিতিশীল রাখা যায় এ নিয়ে রবিবার ব্যবসায়ীদের সাথে বৈঠকে বসে বাণিজ্য মন্ত্রণালয়। দেশে তেলের বাজারে অস্থিরতার রহস্য উদ্ঘাটনে বৈঠক থেকে একটি জাতীয় কমিটি গঠন করা হয়। তবে আন্তর্জাতিক বাজারের সাফাই গেয়ে তেলের দাম বাড়ানোর কোনো সদুত্তর দিতে পারেননি ব্যবসায়ীরা। আন্তর্জাতিক বাজার যা আছে আপনি যদি কস্টিং করেন লিটার প্রতি 10 টাকা মতো আপনার হচ্ছে আন্ডার প্রাইস আছে। তেলের দাম নিয়ে তেমন আশার বাণী শোনাতে না পারলেও রমজানে মানুষের ভোগান্তি হবে না বলে আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী। আমরা রমজান সামনে রেখে ব্যবসায়ী এবং আমরা একসাথে কাজ করব যাতে করে দাম সহনীয় মাত্রায় থাকে এবং যথেষ্ট পরিমাণ সাপ্লাই থাকে। এই মধ্যশক্তি বা যারা রিয়েলি এর সাথে রিলেট করে না, এই সব লোক যারা ড্রয়িং রুমে বসেই পয়সা কামাই নিচ্ছে, তেল কোনোদিন হাত দিয়ে দেখে না, তাদের দৌরাত্ম্য কমাতে হবে। এইভাবে ওনারা কথা দিয়েছেন। হাতবদল হওয়ার কারণে বাজারে যেন তেলের দামের হেরফের না হয় সেদিকে ব্যবসায়ীদের নজর দেওয়ার তাগিদও দেন টিপু মুন্সি। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 19 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচনী অফিসে হামলা করেছে দুর্বৃত্তরা। রবিবার বিকেল 5টার দিকে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী নুরুল আলম মিয়ার প্রচারণা শুরুর আগ মুহূর্তে এই হামলা হয়। দুর্বৃত্তরা এই সময় নির্বাচনী অফিসটিতে ভাঙচুর চালায় এবং পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলে। সংঘবদ্ধ দুর্বৃত্তের এই হামলায় নৌকা সমর্থিত কাউন্সিলর প্রার্থী নুরুল আলম মিয়ার স্ত্রী শান্তা সহ অন্তত 4 জন আহত হন বলে জানান নেতাকর্মীরা। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফারুক খান বলেছেন, সেনাবাহিনী সুদক্ষভাবে তাদের দায়িত্ব পালনের মাধ্যমে করোনা যুদ্ধে জয়ী হয়েছে। করোনা যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী শীর্ষক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ফারুক খান এসব কথা বলেন। রাতে রাজধানীর আর্মি গলফ ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএসপিআর পরিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ। উদ্বোধক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আরিফিন সিদ্দিক। এছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাজ্জাদ হুসাইন উপস্থিত ছিলেন। এবার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যারা আরাফাত রহমান কোকুকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তাদের বিচার জনতার আদালতে করা হবে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাজশাহী জেলা বিএনপির সমন্বয় সভায় তিনি একথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদের 109তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজন করে স্বাধীনতা সংসদ। এতে প্রধান অতিথি ছিলেন বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজি। আরও উপস্থিত ছিলেন মাহবুব মোর্শেদের ছেলে ও সাবেক তথ্য সচিব সৈয়দ মারগুব মোর্শেদ সহ অনেকে। মুজিব বর্ষ উদযাপন কার্যক্রমের অংশ হিসেবে করোনা সংক্রমণ ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ঠাকুরগাঁওয়ে র্যালি ও মাস্ক বিতরণ করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি জেলা ইউনিট। এ উপলক্ষে দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে প্যারেড পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম। টাঙ্গাইলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে কাদেরিয়া বাহিনীর অস্ত্র জমা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কৃষক শ্রমিক জনতা লীগ টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, কৃষক শ্রমিক জনতা লীগ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম সহ অনেকে। সদ্য প্রয়াত ওয়ালটন গ্রুপের পরিচালক ও তরুণ উদ্যোক্তা মাহবুবুল আলম মৃদুলের কুলখানি সোমবার দুপুর 12:30টায় মরহুমের গ্রামের বাড়ি টাঙ্গাইল সদরের গোসাই জোয়ারে অনুষ্ঠিত হবে। তার আকস্মিক মৃত্যুতে শোকাহত ওয়ালটন পরিবার। মরহুমের প্রতি শোক জানাতে গতকাল ওয়ালটন গ্রুপের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। আজ বাদ জোহর মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দেশব্যাপী ওয়ালটন কার্যালয়গুলোতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া ওয়ালটন গ্রুপের সব অঙ্গ প্রতিষ্ঠানের সদস্যরা কালো ব্যাজ পরেন। গত 21 ফেব্রুয়ারি সন্ধ্যায় হৃদরোগের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাহবুবুল আলম মৃদুল।
নারীদের এগিয়ে নিতে 36,000 পরিবার থেকে 3,000 নারী উদ্যোক্তাকে বিশেষভাবে প্রশিক্ষিত করবে নিউজিল্যান্ড ডেইরি। ফার্মল্যান্ড ফুল ক্রিম মিল্ক পাউডার বাজারজাতকরণ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন বক্তারা। অনুষ্ঠানের উদ্বোধন করেন নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর SA মল্লিক FCA। এ সময় উপস্থিত ছিলেন চিফ এক্সিকিউটিভ অফিসার মহসিন আহমেদ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার জানিয়ে। এইচএসসির অটো পাশের ফল প্রকাশে বিল পাস, বিশ্ববিদ্যালয়ে হবে ভর্তি পরীক্ষা, দশম ও দ্বাদশ শ্রেণী ছাড়া একদিন করে ক্লাস নেওয়ার পরিকল্পনা। ভারত থেকে কাল আসছে 50 লাখ ডোজ করোনার ভ্যাকসিন, $3 করে কেনা টিকায় 80 সেন্ট করে পাবে বেক্সিমকো, জানলেন পাপন। মানুষের আস্থার জন্য সবার আগে প্রধানমন্ত্রীকে টিকা নেওয়ার আহ্বান, মির্জা ফখরুলের, জোর করে কাউকে টিকা দেওয়া হবে না, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। চট্টগ্রামের মতো ভোটের পরিবেশ যুক্তরাষ্ট্রেও ছিল না, দাবি সিইসি নুরুল হুদার, বললেন নির্বাচনের চেয়ে জীবন অনেক দামি। স্ত্রীর সাথে কয়েদির একান্তের সময় কাটানোর ঘটনায় এবার কাশিমপুরের জেল সুপার ও জেলার প্রত্যাহার, লাখ টাকা উৎকোচের অভিযোগ। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। সঙ্গে থাকায় ধন্যবাদ।